আপনাদেরকে স্বাগত জানাই যারা ইতিমধ্যে এসেছেন। আমি একটু অপেক্ষা করছি যে আমাদের আরো বন্ধুরা যদি আসে তাহলে একসাথে শুরু করতে পারি। একটু সময় নিই, 2-3 মিনিট। আপনাদের স্বাগত জানাই। আজ 26 আগস্ট। আমি কানাডার মন্ট্রিয়াল শহর থেকে বলছি এবং কানাডার মন্ট্রিয়াল শহরে এখন সময় 11:35 সকাল 11:35 এবং বাংলাদেশের সময় রাত 9:35। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনাদের সাথে জানিয়েছিলাম এর আগেই যে রাত 9:30 বাংলাদেশের রাত 9:30 একটা ফেসবুক লাইভ, খুব অল্প সময়ের জন্য। তো সাম্প্রতিক সময় নিয়ে আমার কাছে মনে হচ্ছিল আমি আপনাদের সাথে এই ভাবনাটি বিনিময় করতে পারি, কারণ অনেক দূর থেকে ভাবি, অনেক দূর থেকে দেখছি সবকিছু। তবুও কিছু ভাবনা যেগুলো গড়ে ওঠে নিজের ভেতরে, তো সেগুলো যেন শানিত হয়, স্পষ্ট হয় অথবা যৌক্তিক হয়। তো সেটি করবার উপায় কি? উপায় হচ্ছে মত বিনিময় করা, কিংবা সামগ্রিকভাবে একটা যেই জনসমাবেশ আছে, মতামতের সমাবেশ যেখানে হয়, সেই মতামতের সমাবেশে সেগুলোকে ঘুরিয়ে নিয়ে আসা, বেরিয়ে নিয়ে আসা। তো তাহলে অনেকের সাথে কথা হয়, অনেকের ভাবনাগুলো জানা যায়। সেই ভাবনাগুলোর সাথে তাহলে নিজের ভাবনাটা ঠিক কিনা, কারণ ঠিক এবং বেঠিক যাচাইয়ের তো অন্য কোনো মাপকাঠি নেই। মানে এই কথাগুলো, ধারণাগুলো, মস্তিষ্কের ভেতরে যে ধারণা তৈরি হচ্ছে, আবেগ অনুভূতি তৈরি হচ্ছে, সেগুলো ঠিক মানবীয় আবেগ কিনা সেটি জানবার জন্য অন্যান্য ভাবনার সাথে একটু সংযুক্ত হওয়া, সম্পৃক্ত হওয়া এবং তাদের সাথে মত বিনিময় করা। আজকের যে বিষয়টা আমি ঠিক করেছিলাম যে এই বিষয়গুলো এরকম করে কথা বললে কিরকম হয়, যে অনেকগুলো বিষয় ঘটেছে আমাদের এখানে সাম্প্রতিক সময়। আনসারদের বিদ্রোহ গেল এবং ইতিমধ্যে সেগুলো নিয়ে অনুসন্ধান হয়েছে যে কেন এইসব, বা গতকাল গেল ব্যাটারি চালিত রিক্সা যে মানুষেরা আছেন, রিক্সা চালকেরা আছেন, তারাই বা কি কারণে হঠাৎ করে এই শাহবাগের মোড়ে সমবেত হতো। নিশ্চয়ই কোনো দাবি দেওয়া আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটা কথা আমাদের বা অন্য উপদেষ্টারাও বলছেন, আমাদের দেশের গণমাধ্যমেও কথাগুলো আলোচনা হচ্ছে যে গত 15 বছরে বা 16 বছরে এত সমস্যার পাহাড় জমেছে যে এই সমস্ত সমস্যার সমাধান করবার জন্য মানুষের যেই আকুতি এবং তার নিজস্ব শ্রেণী ও পেশার যে সংকটগুলো আছে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার যে আকুতি, সেই আকুতি নিয়েই প্রধানত মানুষরা কথা বলছেন।
আবার এই দিক থেকে উপদেষ্টারা বলছেন বা আমরাও বিভিন্ন জনপরিসরে যে কথাগুলো হচ্ছে, মতামতগুলো উঠে আসছে, পত্রপত্রিকায় লেখা দেখছি, সেখানে অনেকেই বলছেন যে আসলে 16 বছরের এই সংকট, 16 বছর থেকে জমে ওঠা যে সংকট, দাবি দেওয়া এবং পতিত স্বৈরাচারী ব্যবস্থা, শেখ হাসিনার যে সরকার, তার মধ্যে যে জনস্বার্থ বিরোধী যত রকমের ব্যবস্থা ছিল, তা থেকেই আসলে এই বঞ্চনাগুলো তৈরি হয়েছে। ফলে এটা তো আর চাইলেই 16 দিনে মিটিয়ে ফেলা সম্ভব না, সুতরাং একটু সময় তো নিতেই হবে। তো সেগুলো নীতি নির্ধারকরা আলোচনা করবেন, আমরা বরং অন্যান্য কিছু জায়গার দিকে একটু দৃকপাত করি। সেটি হচ্ছে যে একটা দীর্ঘ সময় যখন এই আন্দোলন সংগ্রাম চলছিল, সেটা কখনো ক্ষীণ ধারায়, কখনো প্রবল বেগে। তো সেই আন্দোলন সংগ্রাম চলাকালে মানে 15 বছর একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, এর মধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষেরা সমবেত হয়েছেন। এই যে গতকাল গেল ফুলবাড়ি শহীদ দিবস, তো লং মার্চের মধ্য দিয়ে আমরা সেখানে গিয়েছি। তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি, এই তখন ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ এবং আনু মোহাম্মদ সহ বাংলাদেশের সমস্ত প্রগতিশীল রাজনৈতিক শক্তি সেখানে বাসদ ছিল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি ছিল, আরো অন্যান্য যে সমস্ত সংগঠন, সারা দেশেই আমরা সেই লং মার্চটা করেছি দিনাজপুর পর্যন্ত। তো সেই ফুলবাড়ি পর্যন্তই লং মার্চ এবং সেখানে শহীদে আত্মবলিদান ঘটেছে, সেই সব বিষয় মিলে ফুলবাড়ি, এরকম অসংখ্য শহীদ দিবস আমাদের দেশে আছে। তো 15 বছর এবং 16 বছর ধরে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি এবং তার সাথে আমাদের দেশের পুঁজিবাদী শাসক শ্রেণী এবং মুনাফা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা তাদের শ্রেণী কতিপয় মানুষের, ধনিক শ্রেণীর কতিপয় মানুষের সুবিধা এবং পরবর্তীতে সেগুলো উন্মোচিত হচ্ছে যে কি পরিমাণ সম্পদ তারা কুক্ষিগত করেছিলেন এবং কি পরিমাণ সম্পদ তারা লুটে নিয়েছিলেন, জাতীয় সম্পদ, শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, সুবিধা, প্রয়োজন তো নয়, তাদের লালসা বাসনা সেখান থেকে। তো এই সময়গুলোতে, এই যে 16টা বছর আমাদের, আমি যেহেতু সংস্কৃতি শাখায় কাজ করি, তো ফলে বারবার ঘুরে ফিরে আমি মূলত এই সংস্কৃতির দিকেই তাকাই। লেখক, সাহিত্যিক, শিল্পী, নাট্যকর্মী কিংবা সঙ্গীত শিল্পী, চিত্রকর, ভাস্কর্য শিল্পী অথবা প্রাবন্ধিক, শিক্ষক, শিক্ষাবিদ, এই নানাবিধ শাখায় যারা কাজ করছেন, অন্তত বুদ্ধিবৃত্তিক শাখায় যেটাকে আমরা বলছি, সেই মানুষগুলো কেন চুপচাপ ছিলেন? তো সেটা এর আগে একটা এরকম ফেসবুক লাইভে বলেছি বিস্তারিত, এবং তখন আমি একটু আবেগপ্রবণ হয়ে একটা লম্বা সময় ধরে কথা বলেছি। তো পরে আমি ভেবে দেখলাম আসলে লম্বা সময় ধরে কথা বলার কিছু নেই, আপনারাও যে জানেন না তা তো নয়, আমরা সবাই জানি। সুতরাং ভাবনাগুলো একটু বিনিময় করা, যে এরকম করে আমরা একটু দেখতে পারি কিনা কেন এই ঘটনাগুলো ঘটে এবং এই ঘটনাগুলো ঘটলে কি কি পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়। সাম্প্রতিক গতকাল প্রথম আলোতে, কোথায় গতকালেরই প্রথম আলোতে আমি দেখলাম যে আমাদের দুজন শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব বাংলাদেশের থিয়েটার অঙ্গনের এবং বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে তাদের বিশাল ভূমিকা আছে, বিশেষ করে তাদের পরিবারেরই ভূমিকা আছে, সম্মানীয় রামেন্দু মজুমদার এবং ফেরদৌসী মজুমদার, তারা প্রথম আলোতে একটা বিবৃতি দিয়েছেন। তো বিবৃতিটি পড়ে আমার একটু খুব কৌতূহল জাগলো এবং মন খারাপও হলো যে আজকে এইভাবে বিবৃতি দিচ্ছেন। তো গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, অর্থাৎ যে কটা দিন আমাদের দেশে পাখির মতো করে প্রায় 1200-র অধিক বলা হয়ে থাকে, জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা তারা বলছেন এরকম করে সংখ্যাটা, এতগুলো মানুষ যে খুন হলেন, নিহত হলেন, তরুণ বিশেষ করে, তখন আপনারা এই নাট্য ব্যক্তিত্বরা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব একটা টু শব্দ করলেন না। আজকে এখন এসে বলছেন বন্যার্তদের, বন্যা দুর্গতদের পাশে থাকতে সংস্কৃতি কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুই নাট্যজন, রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। স্বাভাবিক তো, কারণ এইরকম একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের মধ্যে আসলে সব মানুষেরই তো করবার ভূমিকা আছে। কারা স্বৈরতন্ত্রের পক্ষে ছিলেন, কারা বিপক্ষে ছিলেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি যেটা বলছি যে তারা বিবৃতিতে একটা জিনিস অদ্ভুতভাবে বলেছেন যে দুজনের স্বাক্ষরিত বিবৃতিতে লিখেছেন, সংস্কৃতিদের প্রতি, আমি পাঠ করি তাহলে আপনারা দেখবেন, সংস্কৃতি কর্মীদের প্রতি আহ্বান, দেশ আজ এক চরম দুর্যোগের কবলে, স্মরণকালের ভয়াবহ বন্যার ফলে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন, অতীতে সব প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর সঙ্গে আমরা সংস্কৃতি কর্মীরা ত্রাণ কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। 80 পেরোনো বয়সের কারণে ব্যক্তিগতভাবে আমরা দুজন আগের মতো মাঠ পর্যায়ে তৎপরতায়
অংশ নিতে না পারলেও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করছে। যৌথ বিবৃতিতে নাট্য দম্পতি লিখেছেন, আমাদের সংস্কৃতি কর্মীরা অনেকেই নিজেদের মতো করে ত্রাণ কাজে অংশ নিচ্ছেন। সমবেতভাবে যদি আমরা এক জায়গায় অর্থ সংগ্রহ করতে পারি তাহলে বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজে সেটা খুবই সহায়ক হবে। আমাদের আন্তরিক আহ্বান একটি সভায় মিলিত হয়ে তরুণ সংস্কৃতি কর্মীদের উদ্যোগে ও নেতৃত্বে একটি তহবিল গঠিত হোক, যেখানে আমরা প্রবীণরা তাদের সঙ্গে থেকে আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। সংগৃহীত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল কিংবা মাঠ পর্যায়ে কাজ করে এমন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে। যৌথ বিবৃতিতে দুই নাট্যজন লিখেছেন, সম্ভব হলে সংস্কৃতি কর্মীরা নিজেরাও পুনর্বাসনের কাজে হাত দিতে পারি। আমাদের তরুণ বন্ধুরা এই ব্যাপারে জরুরি ভিত্তিতে একটু উদ্যোগ নেবেন এ আশা করি। সবাই মিলে আমরা এই দুর্যোগ মোকাবেলা করবো এই বিশ্বাস আমাদের রয়েছে। খুবই মমতাময় একটা বিবৃতি এবং কোনো সন্দেহ নাই রামেন্দু মজুমদার এবং ফেরদৌসী মজুমদার, এবং তারা বলছেন যে ৮০ পেরোনো তাদের বয়স এবং শারীরিকভাবে অসম্ভব তো এটি যে একরকম শারীরিকভাবে এই উদ্যোগগুলো এবার কথাও না। আমাদের যে বর্ষিয়ান প্রবীণরা আছেন তাদের তো কাজ না। টিএসসিতে যে ত্রাণ সংগ্রহের কাজ চলছে এবং গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে আন্দোলন চলেছে এটা মূলত তরুণদের ছিল এবং তরুণরাই পারলেন সেটা। কথাটা অন্যখানে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুতে শিরোনামটা নির্ধারণ করেছি যে সুবিধাবাদী অন্ধত্ব ও প্রতিহিংসার উন্মত্ততা। আবার পুনরুচ্চারণ করি, সুবিধাবাদী অন্ধত্ব এবং প্রতিহিংসার উন্মত্ততা, এবং এটা সাংস্কৃতিক অবক্ষয়। এই সাংস্কৃতিক অবক্ষয় সিরিজ অফ ডিসকাশনস, মানে আমি বলছি যে একটা ধারাবাহিক আলোচনা সেটি আমরা করতে চাই। সাংস্কৃতিক অবক্ষয় পর্বটা প্রথম পর্ব এক। তাহলে সুবিধাবাদী অন্ধত্ব আর প্রতিহিংসার উন্মত্ততা দুটোই কিন্তু আমরা দেখলাম আমাদের সময়। কি করে দেখলাম? রামেন্দু মজুমদার এবং ফেরদৌসী মজুমদার যখন এই বিবৃতিটি দিচ্ছেন তখন বন্যা দুর্গত মানুষ, এবং তারা বলছেন তরুণরা এই উদ্যোগটা যদি নেয়, তরুণ সংস্কৃতি কর্মীরা, অর্থাৎ তারা যেহেতু ৮০ পেরোনো বয়সে, তরুণ বলতে ধরুন ৪০ বা এরকম যারা নবীন সাংস্কৃতিক কর্মীরা আছেন, কবিতা আবৃত্তি করেন, গান করেন, থিয়েটার অ্যাক্টিভিস্ট আছেন, চলচ্চিত্রকর্মী আছেন, এগুলো আছেন। তারা উদ্যোগ নিলে তারা সেখানে তাদের অংশগ্রহণ, তারা একটা সভায় আসবেন, মিটিং করবেন। মুশকিলটা হচ্ছে ১৬ জুলাই থেকে ৫ই আগস্ট তরুণদের দীর্ঘ একটা আত্মবলিদানের সংগ্রাম ঘটেছে। রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার কিন্তু কোনো বিবৃতি দেন নাই। এখন যেমন শরীরী অংশগ্রহণ না করতে পারলেও একটা বিবৃতি তো দিলেন। তাহলে ওই সময় ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১৫০০ মানুষ, ১২০০ মানুষ এবং ১০০০ ১০০০ মানুষ আহত হয়েছে। অনেকের চোখে যে ছড়রাগুলি লেগেছে এবং অনেকেই চোখে দেখছে না, অনেকের হাত কেটেছে, অনেকের পা কেটেছে। তাহলে এই ২০ দিনে, এই যে ২০টা দিন গেছে আপনাদের, এই ২০-২১ দিনে আপনারা একটা বিবৃতি দিতে পারলেন না কেন? মানে কোন অন্ধত্ব ছিল আপনাদের? কি সুবিধা আপনারা নিয়েছিলেন রাষ্ট্রের কাছ থেকে যে রাষ্ট্র ব্যবস্থায় যারা আছে তাদেরকে এক ধরনের বিরাগ ভাজন যেন না হন, সেরকম করে আপনারা মৌন থাকলেন কেন? এবং শুধু আপনারা নয়, সাংস্কৃতিক এই পরিমণ্ডলে যারা আছেন, আপনারা ৮০ পেরোনো বয়সের মধ্যে যারা আছেন, তারা প্রত্যেকেই আপনার ধরুন লিফলেট বিলি করার জন্য নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, তার বয়স যদি ৭৫ হয়, তাহলে ৭৫ হলে মানে মুক্তিযুদ্ধের সময় তার বয়স যদি ২৫ হয়ে থাকে আর এখন যদি ৫৩ বছর পার হয়ে গিয়ে থাকে, তাহলে বয়সটা নিশ্চয়ই ৭৫, ৭৬ কিংবা ধরুন ৭২, ৭৩ পেরোনো। তাহলে ৭৩ বছর বয়সে আপনি এই আরাফাতের যে পরে তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী হলো, তাহলে এই আরাফাতের লিফলেট বিলি করতে পারলেন যখন নির্বাচনী প্রচারণায় গুলশানে ফেরদৌস, আপনি এবং এই তারিন নামের যে অভিনেত্রীটা আছে, মানে একসময় অভিনয় করত, তারা যে বিলি করলেন, তাহলে সেটা যেহেতু পারলেন, তাহলে রামেন্দু মজুমদার শিল্পকলা একাডেমিতে বেশ কিছুদিন আগে জামিল আহমেদের, মানে বছর ৪ আগে জামিল আহমেদ যে সৈয়দ জামিল আহমেদ যে নাটকটি করলেন শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সেটা এসে আপনি এবং আতাউর রহমান মিলে সেই নাটকটা দেখতে এলেন। দেখতে এসে ধমকও দিলেন যে এটা কি জাতির ইতিহাস বিকৃত করা হচ্ছে, নেতার ক্ষমা করে দিয়েছিল, এইসব কথা বলা হচ্ছে, এটা এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। সেই ধমকটা দিতে পারলেন। তাহলে এই ৫ বছরের মাথায়, ৪ বছরের মাথায় যখন পাখির মতো গুলি করে তরুণদেরকে মারা হচ্ছিল,
আপনার সংস্কৃতি চেতনা, আপনি এবং ফেরদৌস মজুমদার একজন 21শে পদক, স্বাধীনতা পদক, দেশের সর্বোচ্চ বেসামরিক পদক, স্বাধীনতা পদক পেয়েছেন 2020 সালে, 2008 সালে, এবং পুরো সবটাই হচ্ছে এই আওয়ামী লীগ শাসনামলে। তো সর্বোচ্চ বেসামরিক পদক পাওয়ার পরও আপনাদের যতখানি ক্ষমতা, আপনাদের যতখানি পাওয়ার, আপনাদের ভয়েস পাওয়ার, সেই পাওয়ার দিয়ে আপনার রাষ্ট্রকে একটা হুমকি তো দিতেই পারতেন যে পাখির মতো করে গুলি করে মানুষ মারা হচ্ছে, এই দুর্যোগ, এরকম কি ভয়ঙ্কর দুর্যোগ এলো, এতগুলো মানুষ। আপনি এখন বলছেন 17 লক্ষ 18 লক্ষ মানুষ পানিবন্দী, আর আমরা তো তখন প্রায় পুরো বাংলাদেশের প্রায় 15 কোটি মানুষই তো ফ্যাসিবাদের কি ভীষণ একটা কালো মাকড়সার জাল এবং শুষে খাওয়া, রক্ত শুষে খাওয়া জালের মধ্যে বলতে, তখন বলতে পারলেন না তো। তাহলে কোন সুবিধাবাদ আপনাদের সেদিন অন্ধ করে রেখেছিল? তাহলে যে সুবিধাবাদী, এরকম অনেকেই আছেন, মানে আরো অনেক মানুষ এখানে আছেন, ঢাকা থিয়েটারের নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আছেন, শিমুল ইউসুফ আছেন, তারপরে পীযূষ বন্দ্যোপাধ্যায়রা আছেন, তারা কোথায় গেলেন? কেন বললেন না কথা? তাহলে কোন কোন সুবিধা নিয়েছিলেন যেই অন্ধত্বের কারণে আপনারা এগুলো দেখতে পেলেন না? এই যে এই সমস্ত বিষয় এখনো দেখতে পান না। এখন বন্যা এসেছে, পানি ঢল নেমেছে, মানুষ ভাসছে, সেগুলো দেখতে পাচ্ছে না। ঢাকা শহরে প্রকাশ্যে গুলি করে, রাস্তায় রক্ত, প্রত্যেকটা টেলিভিশন এবং প্রত্যেকটা ফেসবুকে আপনাদের সন্তান ছিল ত্রপা মজুমদার এবং আপনাদের সন্তানের স্বামী আপন। তো আপনারা এই যে এক্সপ্রেশনস অ্যাডভার্টাইজিং ফার্ম ছিল আপনাদের, তো আপনারা তো সমস্ত তথ্যই পাচ্ছিলেন। তো এমন তো নয় যে আপনারা দেখছিলেন। তাহলে আপনারা কেন সেদিন এই বিবৃতিটা দিলেন না? স্বাধীনতা পদক প্রাপ্ত একজন নাট্যশিল্পী, একজন সাংস্কৃতিক কর্মী, সকলের শ্রদ্ধার, সকলের ভালোবাসার, দিলেন না তো? তাহলে সেখানে একটা অন্ধত্ব ছিল। না হলে সেই দিন ওই কথা কি করে বললেন যে এই নাটকটি, জামিল আহমেদের এই নাটকটি বন্ধ করে দেওয়া দরকার? আমি আপনাদেরকে এই তথ্যটা দেখিয়ে দিই, রামেন্দু মজুমদার কি করে সেদিন বলেছিলেন। মুশকিলটা হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে যেই তবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে দাবি করে নাটকটি বন্ধের পক্ষে নাট্যজন রামেন্দ্র মজুমদার এবং আতাউর রহমান। দ্বিমত জানিয়ে নির্দেশক সৈয়দ জামিল আহমেদ বলছেন, মুক্তিযোদ্ধা হিসেবে দেশ এবং বঙ্গবন্ধুকে ভালোবেসে নাটকটি মঞ্চে এনেছেন তিনি। পুরনো ঢাকায় মুক্তিযুদ্ধ ও এর অভিঘাত নিয়ে 70 বাসনের চিত্র। থিয়েটার হিসেবে তো একেবারে অনবদ্য সব মুহূর্ত ছিল, খুবই শক্তিশালী কাজ। এর মধ্যে পুরোটাই নতুনত্ব আছে, এক কথায় অসাধারণ। উপন্যাসকে আমরা আরো নতুন ভাবে থিয়েটারে যে কিভাবে দেখাতে পারি সেই জিনিসটা এখানে কিন্তু দেখিয়েছে। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করছেন অগ্রজ নাট্যজনেরা। নাটকটি বন্ধের পক্ষে মত দিয়েছেন তারা। আপত্তিকর, যেমন বলছে আমাদের নেতাও তো আপনাদের ক্ষমা করে দিয়েছে। নেতা সবাইকে ক্ষমা করেনি, 18টা অপরাধে যারা অপরাধী তাদেরকে ক্ষমা করেনি। সুতরাং এই ভুলটা ইতিহাস বিকৃতি হচ্ছে। আমি মনে করি না যে এসব জিনিস করা উচিত। এই বিষয়বস্তুর নাটক সেটা এই সময় করার বিষয়ে আপনার মতো ঠিক নয়, পছন্দ হয়নি, অবজেক্ট টু দ্যাট, ওটাকে আমরা পছন্দ করি। তবে নির্দেশকের দাবি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ ও বঙ্গবন্ধুকে ভালোবেসে নাটকটি মঞ্চে এনেছেন তিনি। আমাদের কতজন মানুষের জামাত বক্তৃতা দিলে বুকে টান লাগে, তখন কেন বলেন না বিতর্কিত? তখন কেন বলেন না যেটা অবজেকশনেবল? আমার বড় ভাইরা তখন গিয়ে বলেন না কেন যে তোমরা যা করছো, এখানে বক্তৃতা ভাষণ দিচ্ছ, এইটাও অবজেকশনেবল, তুমি এটা করতে পারো না। আমি এটা নাটক করেছি কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি শেখ মুজিবকে ভালোবাসি, এবং আমি নাটকটা পড়ে মনে হয়েছে যে 71 সালে এই রাজাকাররা যা করেছে এবং পাকিস্তানিরা যা করেছে, এইটা আমাদের প্রজন্মকে খুব ভালো করে জানিয়ে দেবে যে আমাদের দাগটা, ক্ষতটা কোথায়, যেন এই শত্রুরা এই কাক ফিরে না আসে। কাক ফিরে আসছে কিন্তু। জাতীয় নাট্যশালায় 20 মার্চ পর্যন্ত জীবন ও রাজনৈতিক বাস্তবতার। এখন আমরা তো শুনলাম, মানে নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদ বলছেন টেক্সটটা কিন্তু শহীদুল জহিরের, উপন্যাসিক যিনি। এখন মূল টেক্সট হচ্ছে শহীদুল জহিরের। সৈয়দ জামিল আহমেদ নাট্য নির্দেশক হিসাবে সেই নাটকটি প্রযোজনা করেছেন এবং মঞ্চে এনেছেন, এবং তিনি বলছেন যে বধু মৌলানা, সেগুলো যে নাটকের চরিত্র আমরা যদি পাঠ করি, শহীদুল জহিরের এই উপন্যাসটি আমি সবাইকে একটু পাঠ করতে বলি,
কারণ বারবার আমাদের স্মরণ করতে হয় যেহেতু যে আমরা কিভাবে বেরিয়ে এসেছিলাম, কিভাবে বিজয় অর্জন করেছিলাম, কিভাবে আমাদের দেশের স্বাধীনতার ওই সময়টাতে কিভাবে দেশীয় শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছিল, ধর্মভিত্তিক রাষ্ট্র উন্মাদনার বিপরীতে কি করে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধ আমাদের করতে হয়েছিল। তো সেই বিষয়গুলো শহীদুল জহিরের উপন্যাসটিতে আছে এবং সেই জিনিসগুলো আমাদের একটু পাঠ করা দরকার। রামেন্দ্র মজুমদার স্পষ্ট করে বললেন যে এগুলো আমরা ঠিক মনে করি না, তথ্য বিকৃতি ঘটছে। তারপরে আতাউর রহমান, এগুলো অগ্রজ থিয়েটার বোদ্ধা আমাদের পরিচালক তো নাগরিকের, তা আতাউর রহমান তিনি বলছেন যে এগুলো অবজেক্টেবল এবং আমরা এক্ষুনি বন্ধ করে দিতে চাই। তা আপনি কি কোন ফ্যাসিবাদী গলায় কথা বলেন? এগুলো আপনি বন্ধ করে দেয়ার কি? তার মানে আওয়ামী লীগ যেভাবে কথা বলে, আওয়ামী লীগের এই গত ফ্যাসিবাদী শাসনে যেই স্বরে সে কথা বলে, যেমন শেখ হাসিনা, আমরা এই ভিডিও ক্লিপটা প্রায় দেখি, বলছে যে এত বেশি বাড়াবাড়ি করলে সব বন্ধ করে দিয়ে বসে থাকবে। তাহলে কোনো রাষ্ট্রপ্রধান যখন এরকম করে হুমকি দেন, তো আমরা এই হুমকির মধ্যে ছিলাম তো 15 বছর, এবং হুমকির মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, হুমকির মধ্যে সাইবার অ্যাক্ট ছিল, হুমকির মধ্যে আমাদের এই গান গাওয়া যাবে না টেলিভিশনে, সেই চাপ ছিল, সংবিধানে রাষ্ট্রধর্ম কেন আছে সেগুলো নিয়ে যে আমরা গান করতাম, টেলিভিশনে প্রতি মুহূর্তে প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে চাপ থাকতো প্রযোজকদের দিক থেকে, সবকিছু থাকতো। মানে এগুলো বলে ব্যাখ্যা করে এখন বোঝানো যাবে না কি পরিমাণ অসম্মানগুলো ছিল আমাদের বিরুদ্ধে। তো একদিকে রাষ্ট্রীয় চাপ, আরেকদিকে আমাদের যারা সাংস্কৃতিক অগ্রজ যে মানুষেরা, তাদের চাপ, তারা হুমকি দিচ্ছেন যে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। অর্থাৎ আপনি যে হেজিমনি তৈরি করলেন, ফ্যাসিস্টের পক্ষে আপনি আরেকজন ফ্যাসিস্টের স্পোক্সম্যান হয়ে কথা বলছেন, যাকে জনসাধারণ সবচেয়ে বেশি আস্থাভাজন মনে করে এবং বিশ্বাস করে। তাহলে কোনো না কোনো সুবিধা তো আপনি পাচ্ছেন, মানে সুবিধাবাদের কারণেই অন্ধ হয়ে থাকা, সুবিধাবাদের কারণে যে অন্ধত্বটা আছে, তাহলে আপনাকে এটা কেন্দ্র করে আপনি যে সুবিধাবাদী অন্ধ হয়ে আছেন, সেই অন্ধত্বটা বোঝা যাচ্ছে পরবর্তীতে রোকেয়া প্রাচী যখন গিয়ে 32 নম্বরে দাঁড়াচ্ছেন, কিংবা দেখা গেল রামপুরা টেলিভিশন ভবন যখন আগুন কারা অগ্নিসংযোগ করেছে সেটা তো অনেকেই সেই তদন্তের রিপোর্ট বলছেন যে এখানে অন্য কেউ ছিল না, ছাত্রদের একটা অংশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওদিকে যায় নাই, কারণ ওইখানে যাওয়ার কোনো স্কোপ ছিল না তাদের, তারা তো মূলত এই অঞ্চলটাতে ছিল বিশ্ববিদ্যালয়। এবং কারা সেখানে আগুন দিয়েছে, মেট্রো স্টেশনে কারা আগুন দিয়েছে, মিরপুরের কোন বাস মালিক তার পরিবহনের ব্যবসায় ঘাটতি পড়ে যাচ্ছে মেট্রো রেল চালু হওয়ার কারণে, এগুলো নানাবিধ কথাবার্তা আছে, অনুসন্ধানে সেসব বেরিয়ে আসবে। কিন্তু রামপুরা টেলিভিশনে আগুন দেওয়াটা ভয়ঙ্কর দুর্বৃত্তের কাজ, কারণ এটা জাতীয় সম্পদ, আপনি আগুন দেবেন কেন? মেট্রো রেল স্টেশনে আপনি আগুন দেবেন কেন? এমনকি 32 নম্বরে আপনি আগুন দেওয়ার কে, আপনি ভাঙচুর করার কে? তাহলে সেগুলো মানুষের উন্মত্ততার প্রকাশ ঘটেছে, সেটার প্রতিহিংসা পরায়ণতা থেকে হতে পারে। যেমন বিদেশি সংবাদ মাধ্যম কিংবা এই আমাদের দেশের সংবাদ মাধ্যমও যেমন জিজ্ঞাসা করেছে প্রফেসর ইউনুসকে যে এগুলো কেন হচ্ছে, মানে কেন এইসব শেখ মুজিবের ভাস্কর্য ধ্বংস করা হচ্ছে কিংবা মূর্তি ভেঙে দেয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে ডক্টর ইউনুস বলছেন যে এটা আপনার প্রায় পতিত স্বৈরাচার, মানে শেখ হাসিনাকে জিজ্ঞেস করুন, তার মেয়েকে জিজ্ঞাসা করুন, এটার উত্তর তা আমি দিতে পারবো না। কারণ তার মেয়ের কারণে তার বাবার প্রতি গিয়ে রোষটা তৈরি হচ্ছে। তাহলে বাবার প্রতি রোষ এটা কারা ভাঙছে? এটা কি দেখা যাচ্ছে যে এটা কি রাজাকাররা ভাঙছে? এটা কি স্বাধীনতা বিরোধী চক্রটা এসে ভাঙছে? তাহলে 32 নাম্বার ছিল একটা সেন্টার, তাহলে বঙ্গভবনে মানুষ যে ঢুকেছিল, এই গণভবনে যে ঢুকেছিল, ঢুকে যে বঙ্গভবন থেকে সমস্ত কিছু নিয়ে বেরোলো, বিকৃত উল্লাস করলো, সেগুলোর মধ্যে বিকৃতি আছে। পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী একটা নারী পোশাক, সেটাকে নিয়ে উল্লাস করা, বিকৃত উল্লাস করা, তারপরে তার ওগুলো তছনছ করে দেখলো, সবই রাষ্ট্রীয় সম্পদ। মানে তার শরীরের কাপড় নিয়ে এইভাবে বিকৃত উল্লাস করার কিছু নেই, কিন্তু এর মধ্যে একটা রোষ আছে, একটা প্রতিহিংসা আছে, মানুষের ক্রোধ আছে, এবং ক্রোধের মাত্রাতিরিক্ত বহিঃপ্রকাশ আছে, নিয়ন্ত্রণ। এখন ধরা যাক ক্রোধের যে বহিঃপ্রকাশটা ঘটে, রাষ্ট্রযন্ত্র যখন ক্রুব্ধ হয়, ধরুন পতিত স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনা, আমরা পরবর্তীতে দেখছি যে সেনাপ্রধানকে বলছে তুমি কেন আরো গুলি করছো না, আমি কেন ক্ষমতা ছাড়বো। তাহলে ক্রোধ, এই যে ক্ষমতায় টিকে থাকা এবং তার বিরুদ্ধে কেউ কথা বলেছে, সেটার বিরুদ্ধে একজন শাসক কি পরিমাণ ক্রুব্ধ হন, এবং পাখির মতো গুলি করে মানুষ মারতে তার দ্বিধা হয় না। এখন এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে মানুষরা বিজয়ী হলেন, তাদের তাৎক্ষণিক ক্রোধের যে প্রকাশ, তাদের যে
প্রাণ হারানো, তাদের স্বজনের মৃত্যু, তাদের আবার ক্রমাগতভাবে দেখছে যে কত মানুষ মরে যাচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, প্রতিদিন ফেসবুকে নিউজ রিপোর্টে সেগুলো আমরা দেখছি। সেই মানুষের যে দ্বিধাহীন জনস্রোত এবং একটা গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত মানুষের যে বিক্ষোভ এবং তার যে উল্লাস, সেটা তো নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। এখন মুশকিল হচ্ছে যে রোকেয়া প্রাচী গিয়ে যখন বলছেন যে আমি এই 32 নাম্বার আমার মুক্তিযুদ্ধের চেতনা, আপনি গত 3 বছর আগে মুক্তিযুদ্ধের চেতনা আপনার কোথায় ছিল? দেখা গেল রোকেয়া প্রাচী সেন্সর বোর্ডের সদস্য হলেন, বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের, আমাদের দেশের যে চলচ্চিত্র সেন্সর বোর্ড, জাতীয় সেন্সর বোর্ডের সদস্য হলেন। সেখানে অরুণা বিশ্বাস সদস্য হলেন, তারপরে আরো এরকম কারা কারা সদস্য হলেন। সেখানে রোকেয়া প্রাচী, সুজাতা আজিম সদস্য হলেন, রোকেয়া প্রাচীও একজন সদস্য। তো সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেন্সর বোর্ড, সেখানে বেতনভুক্ত সদস্য, তারা বেতনভুক্ত কর্মচারী। এবং রোকেয়া প্রাচী শেখ হাসিনার আমলে যে বিশেষ কোটায়, নারী কোটায় যে 50 জন এমপি হন, সেটার জন্য তদবির করেছেন, পাননি। আপনি কি রাজনীতি করেন? রাজনীতি জানেন? বা বিশেষ কোটায় যে নারী কোটায় যে 30 জন এমপি হন, কি কি ভিত্তি, কি মানদণ্ড? আপনি যে প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন পান এবং আপনি যে একটা কোয়ার্টার পান, আপনি যে সংসদ সদস্যদের জন্য যে ফ্যাসিলিটিস, যে গাড়ি পান, আপনার পেছনে রাষ্ট্র এই ব্যয়টা করবে কেন? আপনি কি করেন? আপনার কি ভূমিকা? এখন রোকেয়া প্রাচী শিক্ষাগত যোগ্যতা কি? রোকেয়া প্রাচী অভিনয় করেন, ভীষণ গুণী শিল্পী, আপনি শিল্পকলার সেই শাখায় থাকেন, মানে আপনি তো সেখানে সম্মানীয় মানুষ। আমি রোকেয়া প্রাচী একসাথে একটা চলচ্চিত্র অভিনয় করেছি গোলাম রব্বানী বিপ্লবের পরিচালনায়, এবং সেটি এই স্বপ্নদানে সেটা আন্তর্জাতিকভাবে বেশ কিছু জায়গায় অ্যাক্লেইমড, স্বীকৃতি পেয়েছে, পুরস্কৃত হয়েছে। তাহলে মুশকিলটা হচ্ছে যে আমি তো আপনাকে জানি আপনি রাজনীতির কি জানেন। আমি তো আপনাকে সেদিনও দেখেছি, সেই সময় দেখেছি আপনি কতখানি সচেতন সমাজ নিয়ে। তাহলে হঠাৎ করে আপনি যে 32 নাম্বারকে কেন্দ্র করে, এটা আবেগ, আপনি ভাবলেন এই 32 নাম্বারকে কেন্দ্র করে যেই কাজটি আপনি করবেন এবং তাতে পুরো আওয়ামী লীগের শেখ হাসিনা আপনার দিকে ঝুঁকে পড়বে এবং এসে বলবে যে তুমি কেবলমাত্র আমার বাবাকে বা আমার স্মৃতিকে, শেখ মুজিবের বা অমর স্মৃতিকে তুমি রক্ষা করতে চাইবে। সেরকম রোষ উন্মোচিত একটা সময় সেখানে আপনি মানুষের বিক্ষোভের মুখে গিয়ে দাঁড়ালেন এবং আপনাকে ধাক্কাধাক্কি করালো। আপনি বললেন যে আমি প্রাণ ভয়ে পালিয়ে এসেছি, এবং আপনি গোপন জায়গা থেকে ভারতীয় প্রোপাগান্ডামূলক একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বললেন আমার জীবনের প্রতি হুমকি আছে, আমাকে তারা মেরেছে, আমাকে তারা এই করেছে, এবং আপনি এমন একটা আতঙ্ক ছড়ালেন বিশ্বে এবং বিশেষ করে ভারতীয় প্রচার মাধ্যমে। সেটি কি আপনার জন্য খুব ঠিক হলো? মানে আপনি আওয়ামী লীগের পক্ষে সমর্থন করেন, কিন্তু এই এতগুলো মিথ্যে কথা যে আপনি বললেন, এই মিথ্যা কথা বলাটা ঠিক হলো? মানে আপনি এতদিন ধরে যে শিল্পকলার চর্চা করলেন, শিল্পকে আপনাকে এই মিথ্যাটাই শেখালো। তাহলে শিল্পের মানুষ কি মিথ্যুক হয়, যেমনটি রামেন্দু মজুমদার করছেন এখন? তাহলে গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আপনি একটা টু শব্দ করলেন না। স্বাধীনতা পদকপ্রাপ্ত ফেরদৌসী মজুমদার একটা টু শব্দ করলেন না। আজকে যখন বন্যার ত্রাণ, মানে বন্যা দুর্গত মানুষ, তখন আপনি তার মানে কি এই যে আপনি টু শব্দ করতে পারবেন না? কিন্তু আপনার কথার মধ্যে একটা উদ্দেশ্য আছে। আপনি বলছেন যে তরুণরা উদ্যোগ নিক, আমরা গিয়ে বসি, কারণ আপনারা তো বেরোতে পারছেন না। আপনারা বেরোলে মানুষ ধরবে আপনাদেরকে। এটা একদম ক্লাস 7-এর একটা ছেলে থেকে শুরু করে একটা মধ্যবিত্ত যে নারী, যিনি ঘরে বসে রান্না বান্না করেন, তিনিও জানেন যে আপনারা দালাল। তাহলে এই যে মানে চিহ্নিত হয়ে যাওয়া, সেটি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিয়ে বলেছে যে আপনারা দালাল? আপনারা সুবিধাবাদী অন্ধত্বের মধ্যে ছিলেন, আপনারা দেখেও চুপ করেছিলেন, আতাউর রহমানরা কিংবা এই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুরা, কিংবা এই যে নায়িকারা তারিন, এই যে মেয়র আতিকের নৌবিহার যেটা হয়েছিল পদ্মা নদী বক্ষে, সেখানে তারিন মানে মেয়র আতিক গান গাচ্ছে, গাউসুল আজম মাইজ ভান্ডারে কি খুলেছে, স্কুল খুলেছে, তো সেখানে জাফর ইকবাল হাতে তালি দিচ্ছেন, পলক তালি দিচ্ছেন, আসাদুজ্জামান নূর নেচে নেচে পাঞ্জাবি পরা নূর লোকটা, নুরুদ্দিনের সারা জীবন জাগোবাহে তিনি ঘুরছেন, আর হচ্ছে আনিসুল হক রেকর্ড করছেন, লেখক সাহিত্যিক। এগুলোই তো করেছেন আপনারা, মানে এই তো ছবি। তো তাহলে এই কাণ্ডগুলো এখন করছেন কেন? এরা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি তাদের কাছে যান, যে ত্রাণের বিষয় যদি আপনাদের থাকে, আপনারা টাকাটা ও তাদের কাছে পাঠিয়ে দিন, তারাই তো পৌঁছাচ্ছে সবখানে। আচ্ছা, তাহলে এই যে আনসার, এতদিন ধরে 15 বছর ধরে আপনি কোনো কথা বললেন না, তাহলে আজকে
বলা নাই কনে, আপনি সচিবালয়ে ঢুকে গেলেন কেন? মানে দাবিটা কি? যে আমাদের চাকরি স্থায়ী করে। তো চাকরি স্থায়ী যে 15 বছরে কথা বলেননি কেন? 15 বছরে ভোট কেন্দ্র পাহারা দেননি? আওয়ামী লীগ আমলের যত রকমের অবৈধ নির্বাচন হয়েছে, এক পেশে নির্বাচন হয়েছে, রাতের আধারে ভোট হয়েছে, সেই ভোট কেন্দ্রের এই যে সমস্ত ব্যালট বাক্স মাথায় কাঁধে করে নিয়ে গেছে কি আনসার? তাহলে এই আনসার বাহিনী এই অন্যায়গুলো করেননি? করেছেন তো আপনারা। তাহলে সেটা করতে বাধ্য হয়েছেন, ধরে নিলাম রাষ্ট্র আপনাদেরকে বাধ্য করেছে। তাহলে সেটি করবার পরে এখন কেবলমাত্র একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, 16 বছরের অসংখ্য জট, এবং আপনাদের দাবি বলেছে যে আপনারা দাবিটা দেন, আমরা দেখছি সেগুলো, এবং একটা পুনর্গঠন হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে। আপনাদের প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ ঘেঁষা ডিজি ছিল, আপনাদের প্রশাসনিক ক্ষেত্রে শরীয়তপুরের লোক ছিল, তাদের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে, এগুলো সব বেরোচ্ছে। তো এই কাণ্ডটা করলেন কেন? তাহলে সাদমান যে ছেলেটা, এই আপনার কি বলে, এই বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রামকে নির্মমভাবে প্রহার করলেন কেন? এখন সে হাসপাতালে। তাহলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কি চাইছেন আপনারা? তাহলে সাংস্কৃতিক অন্ধত্বের যে জায়গায় আপনারা কি বলে, সুবিধাবাদী অন্ধত্বের যে জায়গায় রামেন্দু মজুমদাররা আছেন, তারা অন্তত চুপচাপ থাকুন, অনুরোধ করি। কারণ আপনাদের ভূমিকা কিন্তু খুব ভালো না। গত কয়েক বছরে আপনারা যে কাণ্ডটি করেছেন, এটি সংস্কৃতি কর্মীরা করে না। আপনারা মূলত ব্যবসায়ী, আপনারা তো ব্যবসায়ী, সংস্কৃতিটা আপনাদের ঢাল। আপনাদের প্রত্যেকের একটা করে বিজ্ঞাপনী সংস্থা আছে, আসাদুজ্জামান নূরের আছে, রামেন্দু মজুমদারের আছে, আপনারা বিজ্ঞাপনী সংস্থা। আপনারা হচ্ছেন এই যে গ্রাম দেশে আগে পণ্যের বিজ্ঞাপন করতো না, পণ্য বিক্রি করতো মলম, সারিবাদী সালসা, আপনারা হচ্ছেন সেই লোক, আপনারা হচ্ছেন ক্যানভাসার। আপনাদের কিন্তু সংস্কৃতির কোনো কিছু নেই। আপনারা একটা বিজ্ঞাপন করেন। এশিয়াটিক যে ফার্ম, এই যে আলী জাকের, আসাদুজ্জামান নূর কি করেন আপনারা? লাক্স চ্যানেলাই করেন, লাক্স সুপারস্টার, লাক্সের এই যে বিজ্ঞাপন এগুলো করেন, লাক্স ফটোজেনিক সুন্দরী এইসব করেন আপনারা। তারপরে যে লাক্সের বিজ্ঞাপন করেন, কোমল নরম পুষ্পিত ত্বক, লাক্স এইসব করেন। তো সেগুলো করেন না ভাই। সেগুলো করবার জন্য ব্যবসা বাণিজ্য দরকার হয় আপনাদের, সেগুলো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হয়। সংস্কৃতিটা করতে আসেন কেন? তাহলে থিয়েটারটা করেন কেন বেইলি রোডে? তাহলে দোকানদারদের দিয়ে আপনি ধরুন কোন একটা বিজ্ঞাপনী সংস্থা, তো বিজ্ঞাপনী সংস্থা আপনার কাজ কি? বিজ্ঞাপন করা কোনো পণ্যের। তাহলে পণ্যের বিজ্ঞাপন, যে পণ্যটা গুণগত মানেও ভালো না, কিন্তু আপনার কাজ হচ্ছে সেটাকে গুণগত মানে ভালো এই বিজ্ঞাপন করে মানুষের মধ্যে সেটা প্রতিষ্ঠা করে দেয়া। আপনি একজন মিথ্যুক, আপনার একটা সুন্দর করে স্ক্রিপ্ট রাইটিং হয়, সেইটা লাইট ক্যামেরা সাউন্ড টাউন্ড মিলে এমন একটা বিজ্ঞাপন চিত্র, আলো আলো ফিলিপস এরকম একটা দিতে হয়। তা আপনি তো ক্যানভাসার, আপনি তো হকার, তো আপনি কেন থিয়েটারের এগুলো জায়গায় এইসব কাণ্ড করতে এলেন? তাহলে সেগুলো করতে গেলে সরকারি যত রকমের বিজ্ঞাপন আছে আপনার পেতে হয়। তাহলে সেগুলো না পেলে আপনার কোটি কোটি টাকা হয় না। তাহলে হাজার হাজার কোটি টাকা যে আপনার হয়, সেগুলো কিভাবে হয়? তাহলে অসংখ্য বিজ্ঞাপন আপনার করতে হয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হয়, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট যেগুলো গুণগত মানে অত ভালো না, আপনি পরীক্ষাও করেন নাই, কিন্তু আপনি টাকা পেয়েছেন, সেগুলোর যে কত 100 ভাগ সত্যি 100 ভাগ খাঁটি, এগুলো কথাবার্তা বলে আপনি স্ক্রিপ্ট করেন এবং সে বিজ্ঞাপন মানুষ বিশ্বাস করবেন কেনে? তাহলে আপনি হচ্ছেন একটা কোম্পানি এবং একজন ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে না, বাংলাদেশে দেখেছি না আমরা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন কোম্পানির ওষুধ নিয়ে ডাক্তারের চেম্বারে দাঁড়াইতেন। ডাক্তারের ওই আমরা যখন ডাক্তার দেখাতে যেতাম, ডাক্তারের বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সে 2টা ওষুধ একটু দিয়ে আসবে, স্যার এটা একটু প্রেসক্রিপশনে লিখে দিয়ে। তাহলে যদি ওই কোম্পানির ওষুধ লিখে দেয়, তাহলে কোম্পানির ওষুধটা বিক্রি হয়, সেক্ষেত্রে ডাক্তার একটা কমিশন পায় ওই কোম্পানি থেকে। আবার ওই যে মেডিকেল যে রিপ্রেজেন্টেটিভ যে ডাক্তারের কাছে গেল, সে আবার কিছু একটা টাই, একটা কলম, একটা ধরুন ঘড়ি, এগুলো গিফট দেয় ডাক্তার সেগুলো পায়। তাহলে বিজ্ঞাপনী সংস্থার কাজ কি? তাহলে আপনারা বিজ্ঞাপন করেন, তাহলে রাষ্ট্রের বিজ্ঞাপনও আপনারা করেন, পতিত শাসকের বিজ্ঞাপনও আপনারা করেছেন বিভিন্ন সময়। কারণ আপনারা যখন সাংস্কৃতিক কর্মী, সেই সাংস্কৃতিক কর্মী যখন গণতন্ত্রের পক্ষে আবার কথা বলে, তা আপনি যেহেতু মানুষের কাছে সাংস্কৃতিক কর্মী এবং মানুষ মনে করে যে এরা হচ্ছে নাটক করা লোক, স্বার্থ নাই কিচ্ছু নাই, এরা গান করা লোক, স্বার্থ নাই কিচ্ছু নাই, আপনাদের মুখ থেকে যেহেতু আপনাদের ব্যাপক ভক্ত আছে আমাদের মতো মানুষের, তখন আমাদের মুখ থেকে যখন আবার স্বৈরতন্ত্রের পক্ষে কথা যায়, কি ভয়ঙ্কর হয়ে ওঠে দেখুন। তাহলে এই যে সুবিধাবাদী অন্ধত্ব এবং সেইটার উৎকট প্রকাশ হিসাবে আপনারা যা যা করলেন,
সেটি সংস্কৃতির কোন অংশে পড়েছে? তাহলে সেটি করার দরকার নেই। এখন এগুলো আপনারা করবার জন্য এই যে উন্মত্ততাটা তৈরি হচ্ছে প্রতিহিংসা, কারণ আপনি দিনের পর দিন আমাকে টর্চার করছেন, দিনের পর দিন আমাকে অপমান করছেন, দিনের পর দিন মামলা দিচ্ছেন, রাষ্ট্র আর কি, এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর কি, তো তারা আপনি দিচ্ছেন, তা আমার প্রতিহিংসা হবে না? মানে দিনের পর দিন আমাকে জুলুম করছেন, জেল জুলুম করছেন, টাকা নিচ্ছেন, এই যে হারুন, ডিবি হারুন, এই যে ডিআইজি আজিজ, এই যে জেনারেল আজিজ, এই যে অমুক, তারপরে বেনজির, এই যে এত সবকিছু কোত্থেকে হচ্ছে? তাহলে আপনারা সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটাকে সমর্থন করেছেন, সে কারণে আপনাদের বিরুদ্ধে প্রতিহিংসার উন্মত্ততাটা মানুষের আছে। এই দুটোই সাংস্কৃতিকভাবে অবক্ষয়ী জিনিস। তাহলে সমাজ অভ্যন্তরে একটা গণতান্ত্রিক মূল্যবোধ, একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা জবাবদিহিতার জায়গা থাকতে হয়। তাহলে জবাবদিহিতামূলক রাজনীতি যদি না থাকে, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক বিধান যদি সমাজে না থাকে, এবং সমাজের সমস্ত শ্রেণী ও পেশার মানুষের আকাঙ্ক্ষা যদি এক কাতারে এসে না দাঁড়ায়, তাহলে একদিকে সুবিধাবাদী অন্ধত্ব নিয়ে কথা বলবার কিছু থাকে না, আর একদিকে প্রতিহিংসার উন্মত্ততা মানে রোধ করারও কোনো উপায় থাকে না। সুতরাং একটা সাংস্কৃতিক জাগরণ তো আমাদের দরকার। তাহলে সাংস্কৃতিক জাগরণটা কোন অর্থে দরকার? আমরা যে রাষ্ট্র চেয়েছিলাম, আমরা বারবার মনে করিয়ে দিতে চাই, আমরা কোন রাষ্ট্র চেয়েছিলাম? মুক্তিযুদ্ধের সময় আমরা কোন রাষ্ট্রের আকাঙ্ক্ষায় আমরা যুদ্ধ করেছিলাম? তাহলে যে রাষ্ট্রের আকাঙ্ক্ষায় আমরা যুদ্ধ করেছিলাম সেগুলো বারবার স্মরণ করিয়ে দেয়া সাংস্কৃতিক কর্মীদের কাজ কি? সংস্কৃতি কর্মীদের কাজ হচ্ছে বারবার 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 রিপ্রোডিউস করা, পুনরুৎপাদন করা, পুনঃপ্রযোজনা করা, আবার বারংবার স্মরণ করিয়ে দেয়া। কি কারণে বিভিন্ন দুর্গতির কালে এসে আমরা রবীন্দ্রনাথের গান গাই? আমরা কি কারণে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গাইতে হয় আমাদের? তাহলে ওটা তো যখন রচনা হয়েছিল, কিংবা কি কারণে এই সময় আমাদের গাইতে হলো কারণ ওই লৌহ কপাট নজরুলের গান? কেন আমাদের গাইতে হয়? গাইতে হয় কারণ বারংবার আমাদেরকে সেগুলো মনে করিয়ে দেয়, জাগ্রত করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে। তাহলে আমাদের চারপাশে যে সমস্ত প্রশ্ন আছে, প্রশ্নহীনতার কালে প্রশ্ন করাটাই হচ্ছে বিপ্লব। আবার বলি, প্রশ্নহীনতার কাল, প্রশ্ন কেউ পছন্দ করে না, তখন আমি আপনি যে প্রশ্নটি করছি সেটার নাম বিপ্লব। ভাবনাহীনতার কালে আমি ভাবছি, সেটার নাম বিপ্লব। অন্ধত্বের কালে আমি দেখতে চাইছি, সেটার নাম বিপ্লব। আপোষের কালে আমি আপোষহীন মাথা উঁচু করে দাঁড়াতে চাইছি, সেটার নাম বিপ্লব। তাহলে বিপ্লব, বিদ্রোহ যাই বলি না কেন, আমাদের এই সমস্ত যে প্রজন্মের মানুষেরা সুবিধাবাদী একটা অন্ধত্বের মধ্যে ছিলেন, এই প্রত্যেকে ছিলেন ব্যক্তিগত এবং গোষ্ঠীগত সুবিধার জন্য। একটা শ্রেণী তার সুবিধাটা নেবে, এই বনেদি শ্রেণী, এই অভিজাত শ্রেণী, এই যে এলিট যে নাট্যকর্মী, সংস্কৃতি কর্মী, অভিজাত ভাস্কর্য শিল্পী, অভিজাত চিত্রকর, অভিজাত বুদ্ধিজীবী, হ্যাঁ তাই তো? তাহলে আপনারা কাদের পক্ষ হয়ে কথা বলেন? মানুষের খাজনা ট্যাক্সের পয়সায় বেঁচে থাকি, মানুষ ফসলটা ফলায় তাই খাই। এখন যে কৃষক ফসল ফলান, তিনি যদি না ফলান, মানে ফলানোর কাজটি না করেন, আমি টাকা দিয়ে তো বাতাস কিনে খেতে পারি না। তাহলে একটা শ্রেণী বিভাজিত রাষ্ট্র এটি। তাহলে শ্রেণী বিভক্ত একটা রাষ্ট্র, একদিকে মুষ্টিমেয় ধনিক শ্রেণী, তাদের সমস্ত রকমের মুনাফার জন্য পুরো দেশটাকে চুষে ছিবড়ে করে খাওয়ার বারংবারের যে প্রক্রিয়া, বারবার সেগুলো প্রমাণিত হয়, এবং তাকে রক্ষার জন্য একটা ফ্যাসিবাদী ব্যবস্থা জেকে বসে। আর তার বিপরীতে আমরা কি এর মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতনের মজুরির কথাটা বলতে পেরেছি? এই হট্টগোলের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কি সেটি আলোচনা করতে পেরেছে? আমরা কি এর মধ্যে এই যে রাষ্ট্রীয় বা রাষ্ট্রায়ত্ত পাটকল সেগুলো খুলে দেওয়ার দাবি উঠছে, একটু একটু করে উঠবে, তাহলে আমরা কি সেদিকে, সেই সব মানুষের দিকে চোখ ফেরাতে পেরেছি? তাহলে এর মধ্যে থেকে কারা উস্কে দিচ্ছেন আনসারদের? এর মধ্যে থেকে কারা উস্কে দিচ্ছেন ব্যাটারি চালিত রিক্সা চালকদের? তাহলে সবই তো একটা থিতু হতেও দিতে হয় একটা ব্যবস্থাকে। কিন্তু আবার সেই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র তো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে রামেন্দু মজুমদার এবং ফেরদৌসী মজুমদাররা রাষ্ট্র এবং রাষ্ট্রের সাংস্কৃতিক জায়গা যেগুলো কলুষিত হয়েছে, শিল্পকলা একাডেমি, বেইলি মহিলা সমিতি মঞ্চ, কিংবা আমাদের টেলিভিশন ভবনগুলো, তার নীতিমালা কি, টেলিভিশনে কি প্রচারিত হবে, টেলিভিশন নীতিমালা নিয়ে আপনি গবেষণা করুন। বন্যা ত্রাণের জন্য আপনাদের আসার দরকার নাই। আমাদের টেলিভিশনে কি বিষয় প্রদর্শিত হবে, আমাদের সংস্কৃতির কোন জায়গাতে হাত দিতে হবে, আমাদের দেশটা মৌলবাদী হয়ে যাচ্ছে কেন,
সেগুলো নিয়ে গবেষণা করুন, বিবৃতি দিন। ভারতীয় গণমাধ্যম কেন আমাদের দেশকে নিয়ে প্রোপাগান্ডা করছে সেই সব বিবৃতি দিন না ভাই। আপনি সংস্কৃতি কর্মী, আপনার জাতীয়তাবাদ নাই, আপনার নৈতিক শক্তি নাই, তাহলে আপনি সেইটার বিবৃতি দিন রোকেয়া প্রাচী, যে ভারতীয় গণমাধ্যম কেন, বরঞ্চ আপনি এসে ক্ষমা চান যে আমি কেন ভারতীয় গণমাধ্যমে বললাম, আতঙ্কিত হয়ে বললাম আমি লুকিয়ে আছি, আমার জীবন হুমকির মুখে। এই যে আপনি একটা প্যানিক ছড়ালেন এবং ভারত দেখালো সেটা। কে আপনাকে এই মানে উদ্বুদ্ধ করলো? কত টাকা দিয়েছে আপনাকে পতিত স্বৈরাচারী ব্যবস্থা? কি পেয়েছিলেন তাদের কাছে? এখন তো অভিনয়ও নাই, মানে এমন কোন আহামরি অভিনয় আপনি করেন না যে এখন একদম মার কাট চলে যাচ্ছে আপনার অভিনয়ের বাজার। আপনার তো কোনো অভিনয় নাই এখন। আপনি কি করেন আসলে? আপনার এই জীবনযাপন চলে কি করে? অর্থ আসে কোত্থেকে? সোহানা সাবা, আপনি গিয়েছিলেন এতে রামপুরা টেলিভিশন ভবন দেখতে, অরুণা বিশ্বাস গিয়েছিলেন, নিপুণ গিয়েছিলেন, বেরোচ্ছে আপনার নামে অনেক কথা বেরোচ্ছে শেখ সেলিমকে নিয়ে। তাহলে আপনাদের এই জীবনযাপনের পয়সা অর্থ আসে কোত্থেকে? আপনাদের গায়ের পোশাকের দাম দেখলে মনে হয় অনেক দাম। কে দেয় আপনাদেরকে টাকা? আপনার কোন অভিনয়ের রেগুলার উপার্জন নেই, কোত্থেকে পান টাকা? কে দেয়? মা বাবা? তাহলে সেগুলো বলেন। যদি মা বাবা দেয় তাহলে রাষ্ট্রের পক্ষে গিয়ে দাঁড়াচ্ছেন কেন? আর যদি রাষ্ট্র না দেয় তাহলে রাষ্ট্রের অন্যায়কে নিয়ে প্রতিবাদ করছেন না কেন? আপনি একজন অভিনয় শিল্পী, আপনি তো অনেক বেশি সংবেদনশীল। আপনি একজন সঙ্গীত শিল্পী, শুভ্রদেব 21 পদক পেলেন, তো বললেন না কেন একটা কথা? তাহলে রামেন্দু মজুমদাররা পারেন না, বুড়ো হয়েছেন, 80 পেরোনো বয়স, তারপরে আতাউর রহমান, ওইটা বলতে পারেন যে এই নাটক এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত। স্বৈরতন্ত্রের গলার স্বর আপনার গলার স্বরের সাথে মিলে যায়, তাহলে আপনি ওটা পারেন, কিন্তু আপনি এটা বলতে পারেন না। তাহলে এই যে সুবিধাবাদী অন্ধত্বটা আছে, আপনার কারণে প্রতিহিংসার উন্মত্ততা তৈরি হয়। সুবিধাবাদী অন্ধত্ব আছে, জবরদস্তি আছে সমাজে, আপনার কারণে প্রতিহিংসার উন্মত্ততা তৈরি হয়। শেখ হাসিনা বলতেন তাহলে একবারে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, আর আপনি আতাউর রহমান যখন বলেন নাটক বন্ধ করে দেওয়া উচিত। পার্থক্য কি কথার? তাহলে শেখ হাসিনার ভূত কি করে আপনার গলা দিয়ে, শেখ হাসিনার পেতনি কি করে আপনার গলা দিয়ে ভূত হয়ে বেরোয়? রাতে টেলিফোনে কথা বলে নেন আপনারা। তাহলে বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করেছেন আপনারা সুবিধাবাদী অন্ধত্বের কারণে, যে আপনার এটা সুবিধা হবে, আপনার অ্যাডভার্টাইজিং ফার্মের সুবিধা হবে, আপনার চাকরির প্রমোশন হবে, সেগুলো কারণে। সে কারণে আপনি যে সুবিধা নিয়েছেন সে কারণে স্বৈরতন্ত্রের প্রতিবাদ করতে পারেননি। যারা আমরা এগুলো করি, আর প্রতিহিংসার যে উন্মত্ততা সেটা সাধারণ মানুষের মধ্যে এসেছে যৌক্তিক কারণে। তাহলে যৌক্তিক কারণে যদি এসে থাকে, কিন্তু এ কি সাংস্কৃতিকভাবে খুব উৎকর্ষের জিনিস? এ কি রুচিগত দিক থেকে খুব উৎকর্ষের জিনিস? তাহলে 32 নাম্বার যখন ভাঙতে গেলেন সেখানে রাহুল আনন্দের বাড়ি ভাঙা পড়লো, তো রাহুল আনন্দ সবাই কষ্ট পেলাম আমরা, কিন্তু রাহুল আনন্দ 15 দিন বসে 10 দিন বসে থাকলেন কেন বিবৃতি দেওয়ার জন্য? 10 দিন পরে বিবৃতি দিয়ে বললেন রাহুলের স্ত্রী শুক্লা, তো শুক্লা বললেন যে আসলে তো হিন্দু হিসাবে আক্রমণ করেনি আমাদেরকে, আমরা আসলে থতমত খেয়ে গেছিলাম। আমার ততদিনে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে প্রচার হয়েছে যে সাম্প্রদায়িক হামলার কারণে রাহুল আনন্দের মতো এরকম বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ এবং 3000-এর মতো বাদ্যযন্ত্র যেখানে রাহুল নিজে আবিষ্কার করেছেন বা বানিয়েছেন, মানে রাহুল তৈরি করেছেন, সেগুলো পুড়ে গেল। আন্তর্জাতিক গণমাধ্যম এটা প্রচার করলো বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো, গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িক শক্তিরা তারা গিয়ে এরকম একজন আর্টিস্ট, সে শুধু হিন্দু হওয়ার কারণে জ্বালিয়ে পুড়িয়ে মারলো ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যম। আপনার 10 দিন লাগলো বিবৃতি দিতে, না আমি হিন্দু না, হিন্দু ভেবে মারে নাই, মেরেছে, পুড়েছে হচ্ছে 32 নাম্বার। 32 নাম্বার আপনাদের বাড়ি ছিল, কে জানবে আপনাদের ওইটা? এবং যখন আপনাদেরকে দেখেছে, আপনারা বলেছেন নিজেরাই, আপনাদেরকে দেখতে পেয়েছে, তখন অনেকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু ওই হাজারো জনস্রোত যারা 32 নাম্বার ধ্বংস করতে যাচ্ছে, কারণ ওই 32 নাম্বার শেখ হাসিনা প্রতিবার ফুল দিতে যেত, আওয়ামী লীগের নেতারা ফুল দিতে যেত 15ই আগস্ট, এবং ওইখান থেকে বেরিয়ে এসে সারা দেশ শুষে খাওয়ার পরিকল্পনা করত। ফলে 32 নাম্বার শুষে খাওয়ার একটা উৎসমুখ হয়েছে। মুসলমানদের যেমন মক্কা শরীফ, আর হিন্দুদের যেমন আপনার গয়া কাশী তীর্থ, সেরকম আওয়ামী লীগের জন্য 32 নাম্বার, তাই তো? তাহলে 32 নাম্বার থেকে আপনি এটা শিখে এসেছেন। এখন এই যে নানাবিধ সংকট আছে, এগুলো যদি সাংস্কৃতিক অবক্ষয় হয়, তাহলে তার বাইরে পুরো জাতিসত্তা, যদি জাতিসত্তা না হয়, পুরো প্রগতিশীল গোষ্ঠী সে বেরোবে কি করে?
তার দৃষ্টিভঙ্গি কি? আমরা যারা প্রগতিশীল, আমরা যারা অসন্তুষ্ট হচ্ছে যে এ কি একটা অন্ধত্ব, কিভাবে সরকারকে সমর্থন করে যাচ্ছে এই ফ্যাসিবাদকে, সেটা নিয়ে আমাদের কষ্ট আছে। আবার আমরা ওইটা দেখেও কষ্ট পাচ্ছি যে এই প্রতিহিংসা কি করে হয়, এত প্রতিহিংসা কেন হবে? তো আমরা তো শুধু অবজারভার হব, মানে পর্যবেক্ষক হব, নাকি এটা অনুসন্ধান করব একটু কেন এটা ঘটছে? তাহলে যদি সাংস্কৃতিক অবক্ষয় হয় তাহলে এই জিনিসগুলো ঠিক না, সুবিধাবাদী অন্ধত্বও ঠিক না, আবার প্রতিহিংসার উন্মত্ততাও ঠিক না। ঠিক কোনটা? তাহলে সমাজ অভ্যন্তরে একটা সাধারণ স্বাভাবিক সামাজিক মানে মনুষ্যত্ব বোধ, সেটির যে ঘাটতি, সেই ঘাটতি মোচনের জন্য কি কি করা উচিত সেই বিষয়গুলো আমাদের ভাবা উচিত। সে তার পরিপূরক সংস্কৃতি চর্চাটা কিভাবে হবে, এই সুবিধাবাদী অন্ধত্ব যেন আমাদের না আসে, আমরা যেন শাসন যন্ত্রের প্রতি অন্ধ অনুরক্ত না হই, প্রশ্নাতীত ছেড়ে না দিই, আমরা যেন জবাবদিহিতার বাইরে কাউকে না রাখি, আমরা যেন একই সাথে উন্মত্ত না হই, আমরা যেন একই সাথে অন্ধ না হয়ে যাই, মাথা নিচু করে থাকা, নুয়ে থাকা, কিচ্ছু দেখি নেই, শুধু যেন আমার সুবিধাটা হয়। তাহলে এই যে এত এত কাণ্ডগুলো ঘটলো 15 বছর এবং 16 বছরে, সেগুলো তো এই কারণেই। তাহলে জবাবদিহিতামূলক একটি ব্যবস্থা দরকার, সেটাকে আমরা বলছি এটা গণতান্ত্রিক ব্যবস্থা। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কার গণতন্ত্র, মানে শ্রেণীটাও একটু ভেবে নেওয়া উচিত। একদিকে গণতন্ত্র তো ছিলই, আমাদের কথা বলার কি অধিকার ছিল না? সালমান রহমানের কথা বলার অধিকার ছিল, পলকের কথা বলার অধিকার ছিল, বিচারক মানিক এই যে অসুস্থ হয়ে পড়ে আছেন, কি দম্ভ, কি টেবিল চাপড়ে চাপড়ে একটা মানুষকে কি অসম্মান করছেন একজন উপস্থাপক। হ্যাঁ, তিনি কি বলছেন, আপনি রাজাকারের বাচ্চা, এগুলো বলছেন, এই কথা বলার অধিকার ছিল, উপায় তো ছিল। তার সবজি বিক্রেতা যে তার কাছ থেকে যে কারওয়ান বাজারে আপনার চাঁদা নেওয়া হয়, বা ট্রাক রাস্তায় আসার পথে পথে ট্রাকের যে চাঁদা নেয় পুলিশ, তার কি কথা বলার অধিকার ছিল? যে কৃষক ধান ফলান, ন্যায্য মজুরি পান না, তার কি কথা বলার অধিকার আছে? গার্মেন্টসের যে নারীটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করেন, যদিও 8 ঘন্টা কাজের দাবি এই শ্রমিকরাই প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ, 1886 সালের 1 মে শিকাগো শহর, আমেরিকার শিকাগো শহরে আত্মাহুতি দিয়েছেন জুতা শ্রমিকরা, জুতা কারখানার শ্রমিকরা। তখন থেকে প্রতিষ্ঠিত হলো 8 ঘন্টা কাজ, এর বেশি না। তাহলে 8 ঘন্টা কাজের দাবি যে প্রতিষ্ঠিত করলো শ্রমিক, সেই শ্রমিক কাজ করে 14 ঘন্টা, 12 ঘন্টা। এখন তার মজুরিটা যে সে পায় না, সে কি সেই কথা বলতে পারে? আমরা কি সেই দেশ তৈরি করেছি? তাহলে এই গণতন্ত্র আসবে কি আসবে না, ছাত্রদের সবার জন্য শিক্ষার অধিকারকে আমরা দিতে পেরেছি? চাকরির ক্ষেত্রে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা লড়াইটা করলেন যে মেধার ভিত্তিতে হবে, কিন্তু মেধা যাচাইয়ের মাপকাঠি কি আমাদের দেশে? আমাদের দেশে মেধা যাচাইয়ের মাপকাঠি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার। তাহলে পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা যাচাই হয়, তাই তো? তাহলে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করবার জন্য এই যে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, সমস্ত রকমের অধ্যয়নের বিষয়গুলো কি গৃহশিক্ষক, কোচিং সেন্টারে সব শ্রেণীর মানুষের সন্তানরা যেতে পারেন? সামর্থ্য আছে? তাহলে পরীক্ষা প্রাপ্ত নাম্বারের যে সুবিধা পায়, সেখানেও বিত্তশালী মানুষের, অর্থবিত্তশালী মানুষের একটা ভূমিকা আছে। তাহলে যদি কোচিং সেন্টারে না যায়, যদি শিক্ষকদের সাথে সেই প্রতিদিনকার চর্চার মধ্যে না থাকে, তাহলে তার পরীক্ষায় প্রাপ্ত নাম্বার বেশি হবে কি করে? তাহলে যে বৈষম্যমূলক একটা শিক্ষা ব্যবস্থা আছে, তাহলে সেটাও একটা সামাজিকভাবে বৈষম্যহীন একটা শিক্ষা ব্যবস্থা দরকার। শিক্ষার কারিকুলাম, যেমন ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই শিক্ষা উপদেষ্টা, তিনি বলেছেন এই যে পদত্যাগে শিক্ষকদের এই যে প্রায় বিভিন্ন জায়গায় যে হয়তো বঞ্চনার ক্ষোভ আছে বা অন্ধত্ব আছে, ওই শিক্ষক, প্রধান শিক্ষিকা, তিনি হয়তো সরকারের পক্ষে কথা বলেছেন কিংবা খুবই দমন পীড়ন চালিয়েছেন, কিন্তু তার মানে কেই তাকে গাছের সাথে দড়ি দিয়ে বাঁধবে শিক্ষার্থীরা? এটা শোভন? এটা কোনো মানবিক কাজ? তাহলে গাছের সাথে দড়ি দিয়ে বাঁধতে বলেছে রাষ্ট্র তাকে। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তুমি দাবি দেওয়া করো যে আমরা শিক্ষার্থীরা তাকে নিচ্ছি না, কারণ তিনি আমাদের সাথে শিক্ষক সুলভ ব্যবহার করেননি। হতেই পারে, কিন্তু সেটার পদ্ধতি কি এই? তার মানে সাংস্কৃতিকভাবে একটা যে অবক্ষয় ঘটেছে সমাজে, এই জন্য কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলনটি করছে, মানে যেই আন্দোলনের মানে সূত্র থেকে গণ অভ্যুত্থান হলো, সেই আন্দোলনের এই শিক্ষার্থীরা কি ভিসিকে বেঁধেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বা ডিনকে কি চারুকলার শিক্ষার্থীরা লিচু তলায় কিংবা বকুল তলায় এনে ওই উঁচু পাটাতনে বেঁধেছে দড়ি দিয়ে?
তাহলে এই যে কোমলমতি শিক্ষার্থীরা কে তাদেরকে শেখাচ্ছে? আচ্ছা, কেউ শেখালো না, তাদেরকে যদি এটা হয় তো তাদেরকে না করে দিতে হবে, তাদেরকে অসম্ভব শক্ত হাতে দমন করতে হবে যে তুমি এইসব কি করছো। তাহলে এই যে প্রতিহিংসার উন্মত্ততা, কারণ শিক্ষকের যে সুবিধাবাদী অন্ধত্ব থাকতে পারে, না হলে মরালি নৈতিকভাবে তিনি শিক্ষার্থীদের মোকাবেলা করতে পারছেন না, তাহলে এই দুইটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাহলে আমাদের এই সামাজিক সকল শ্রেণী ও পেশার মানুষের যে ব্যবস্থা, তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেমন আমরা চেয়েছি, একটা স্বৈরাচারতন্ত্রের পতন আমরা চেয়েছি, তেমনি একই সাথে আমরা চাইছি যে সকল শ্রেণী ও পেশার মানুষের যে দাবি দেওয়াগুলো আছে গত 15 বছরে 16 বছরে মালিক শ্রেণী, এই যে গার্মেন্টস মালিকদের সাথে যে ব্যবসায়ী সংগঠন ভোল পাল্টে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এসেছে, কিন্তু আপনি চাইলেই তো এটাকে বাদ দিতে পারছেন না। বৈদেশিক মুদ্রান এখন চাইলেই ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিতে পারি, পারলে তো গার্মেন্টস শ্রমিকরা কাজ করবেন কোথায়? মানে তার মানে কি গার্মেন্টস শ্রমিকদের এরা দয়া করছে? না, সেটা না। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের যে ন্যায্য মজুরি এবং তার যে ন্যূনতম বেতন কাঠামো, মজুরি কাঠামো, সেই মজুরি কাঠামো ঠিক করতে হবে। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে রামেন্দ্র মজুমদার মতামত দিন। আপনি তো নাট্যকর্মী, আপনি বন্যা দুর্গতদের নিয়ে মতামত দিচ্ছেন যে কারণে, মানুষের দুর্গতি, তাহলে শ্রেণী ও পেশার যে মানুষ আছে তাহলে তার দুর্গতি নিয়েও নিশ্চয় আপনার ভাবনা আছে। আপনি মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা হলেন এবং আপনি বললেন যে এই নাটক বন্ধ করে দিতে হবে, যে নেতা, তাহলে আপনার তো ওখানে সংস্কৃতির কিছু হয় নাই। আপনি বলছেন বঙ্গবন্ধু তো এই কাজ করেন নাই, তাহলে আপনি বঙ্গবন্ধুর পক্ষে যখন এই কথাটি বলছেন, তাহলে আপনি গার্মেন্টস শ্রমিকদের পক্ষে এই কথাটি বলুন, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের পক্ষে কথাটি বলুন, সার্বজনীন শিক্ষার পক্ষে কথাটি বলুন, তাহলে সেই কাজগুলো করুন, মানুষ এমনি ক্ষমা করে দেবে। রাহুল এসে বলুক যে আমার দেরি হয়েছে, আসলে 32 নাম্বারটা পুড়েছে, কাকতালীয় ভাবে আমি 32 নাম্বারের সাথেই লাগোয়া বাড়িতে থাকতাম, বলুন ওটা ভুল হয়েছে। রোকেয়া প্রাচী এসে বলুন, এই আতঙ্ক ছড়ানোর তো কোনো মানে হয় না, এই অনাচার, এই অত্যাচার, এতগুলো লোকের রক্তের সাথে বেইমানি করার তো কোনো মানে হয় না। সত্য কথাটা বলুন যে আমার একটা মনে হয়েছিল এই করে যদি এখন আমি ভেবেছিলাম আগামীকালই বোধহয় শেখ হাসিনা ফিরে আসবে, এলে যদি আমি একটা সুবিধা পাই, সেই জন্য বলেছি। স্বীকার করুন, 32 নম্বরের সামনে গিয়ে লাঠি সোটা নিয়ে এইভাবে দাঁড়ায় থাকা, তারপর আপনি বসে থাকলেন এবং সবাই গিয়ে আপনার মারলো, আপনাকে আপনার ভাষায়, আপনার সারা শরীরে ব্যথা, কারণ ভারতীয় গণমাধ্যম দেখাচ্ছিল আপনি গোপন জায়গায় থরথর করে কাঁপছেন এবং আপনার সারা শরীরে ব্যথা, এত প্রহার করা হয়েছে আপনাকে, তাই তো? এবং যারাই সেদিন ওই কাণ্ডটি করেছে, ভুল করেছে, অন্যায়, কেন গায়ে হাত দেবে? আপনার অধিকার আছে, আপনি ওইখানে গিয়ে প্রতিবাদ করতে পারেন। এটা অন্যায়, ভয়ঙ্কর অন্যায়, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কিন্তু আপনি কেন গিয়েছিলেন? রামেন্দ্র মজুমদার তো গেলেন না, নাকি রামেন্দ্র মজুমদার আপনার চাইতে বঙ্গবন্ধুকে ভালো কম বাসে? আরাফাত তো গেলেন না, আরাফাত, পলক তো গেলেন না, আওয়ামী লীগের যে নেতারা পালিয়ে আছেন, বড় বড় নেতারা, তারা তো কেউ গেলেন না। আপনি কেন গেলেন? হিসেবে ভুল হয়ে গেল তো, গিয়ে ঠিক করেননি কাজটা। তাহলে মিথ্যা কথা বলেছেন, ওটা একটা অপরাধ। আপনি যে উস্কে দিয়েছিলেন মানুষকে ওখানে গিয়ে, সেটা একটা অপরাধ। এবং আপনি যে রাজনীতিটা বোঝেন না, যে রাজনীতি কোনোদিন আপনি বুঝবেন না, আপনি রাষ্ট্রবিজ্ঞান কি এটা আপনাকে সংজ্ঞা বলতে বললে আপনি বলতে পারবেন, অর্থনীতি কি, সংস্কৃতি কি, কেন এই তিনটা একটা আর একটার সাথে সম্পৃক্ত, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বলতে পারবেন না। তাহলে আপনি কাণ্ডটি করছেন কেন? ব্যক্তিগত সুবিধা, খানিকটা অর্থ উচ্ছিষ্ট, এই তো কিছু একটা পদ পদবি, এ করার জন্য তো আপনি অভিনয়টাই মন দিয়ে করুন না। আপনি তো অভিনয় খুব ভালো পারেন, আপনার অভিনয় দক্ষতা আছে, আপনার গুণী অভিনেত্রী আমাদের দেশে। তাহলে এই সাংস্কৃতিক অবক্ষয়ের জায়গাগুলো আমরা যেগুলো চোখে পড়ছে, আমি সেগুলো নিয়ে মূলত কথা বলতে চেয়েছিলাম। শেষ একটি কথা বলি আপনাদের কাছে, সেটি হচ্ছে শায়ক আব্দুল্লাহ নামের একজন এই আলেম আছে, এই ফেসবুকে, সে বলছে মসজিদে দানের টাকা বন্যার্তদের দেওয়ার সুযোগ নাই। মানে আমার ধারণা যে আল্লাহ, যে আল্লাহর জপ তপ এই ভদ্রলোক করে বা নামাজ সেজদা করে,
ঠিক ঠিক ওর নামাজ কবুল টবুল হয়ে থাকলে ওর দুটো দাঁত তখনই খসে পড়া উচিত ছিল। থাকে না নূরের মাজেজা, এই আল্লাহর নূরের মাজেজা থাকে। তো আমার কেন জানি মনে হয় ওর নামাজ কবুল যদি হয়ে থাকতো, একটাও কবুল হয়, তাহলে সাথে সাথে আল্লাহ শাস্তিটি তাকে দিতেন যে ওর দুটো দাঁত খসে পড়েছে। কারণ আল্লাহ নিজেই বলেন, মানে ধর্মগ্রন্থগুলো যদি আমরা দেখি, এই আল্লাহ ভগবান যা যা আছে আর কি, সব ধর্মের মূল কথা হচ্ছে মানবতার সেবা করা, মানুষের সেবা করা। তো এই বেটা আব্দুল্লাহ সে বলছে যে মসজিদের দানের টাকা পুণ্যার্থদের দেওয়ার সুযোগ নাই। পত্রিকায় দেখলাম। কেন? কোথায় লেখা আছে? কোরআন শরীফে লেখা আছে? কোরআন শরীফে লেখা থাকবে কি করে? সৌদি আরবে তো তখন বন্যাই হয় না, তো বন্যার কথা লেখা থাকবে কি করে? এখন না দুবাইতে বন্যা হয়, অতিবৃষ্টি হয়, কারণ স্কাই স্ক্র্যাপার উঠেছে, আবহাওয়ার পরিবর্তন ঘটেছে, গ্লোবাল ওয়ার্মিং, কত কিছু ঘটেছে। এখন বৃষ্টি হয়, ফ্লাড হয়। তো যে সময় কোরআন নাজেল হয় সে সময় তো বন্যা হয় নাই ওখানে, তো বন্যার কথা লেখা নাই। তাহলে তুমি কোথায় পেলে মসজিদের দানের টাকা বন্যার তো দেওয়ার সুযোগ নাই? তার মানে তুমি বলতে চাইছো মসজিদের দানের টাকা অন্য কোথাও দেওয়ার সুযোগ নেই, মানে অন্য কাজে, অন্য সেবায়। মানুষ না খেয়ে মরে যাবে, মানুষ ভীষণভাবে বিপর্যস্ত একটা জীবন যাপন করছে, শিশু ভাসছে হাড়ি পাতিলে, ট্রলার নিয়ে গিয়ে খুঁজে আনা যাচ্ছে, গরু ছাগল মোষ, হ্যাঁ, ভাসমান, গবাদি পশুর পেট ফুলে উঠছে, নেটওয়ার্ক নাই, টেলিফোন নাই, খাবার নাই, পানি নাই। তোমার মসজিদে কি হবে ভাই আব্দুল্লাহ? এটা একটা সাংস্কৃতিক অবক্ষয়। এই যে জবাবদিহিতা নাই, তো জবাবদিহিতা না থাকলে কি হয়? ধর্ম তখন মানুষের অকল্যাণের সহায়ক হয়ে ওঠে। ধর্ম তো এসেছিল মানুষের কল্যাণ করতে। তাহলে শায়ক আব্দুল্লাহ মসজিদের দানের টাকা দিয়ে মসজিদ বড় করবে, তাতে অনেক মানুষ আসবে এবং এসে আরো অনেক টাকা দেবে। এবং তাদের কোনো চাকরি করে, এরা ব্যবসা করে, খাওয়া পড়া আসে করতে, কে দেয়? কাপড় চোপড় আসে করতে, ভ্রমণের টিকিট কে দেয়? এই যে প্রথম শ্রেণীতে ভ্রমণ করে, ধর্মের নামেই তো। ওর বাজার হাট কে করে? টাকা আসে কোত্থেকে? একটা চাকরি করে না, কিচ্ছু করে না, কোনো মাদ্রাসায় পড়ায়, সরকারি চাকরি করে, শায়ক হয়ে গেল, তো শায়ক হলো, ঠিক আছে, তুমি বলার কি? রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ আছে তার উপর? তাহলে সমস্ত প্রতিষ্ঠানের জবাবদিহিতার জায়গা লাগবে। তো মসজিদ মন্দির বলে তার কোনো জবাবদিহিতা নাই? তোমার ফান্ড আসে কোত্থেকে? তোমার ক্যাশ রেজিস্টার কি? কত আয় হয়, কত ব্যয় হয়? দিবা না সেগুলো খরচ, আল্লাহর কাছে দিবা, সেটা পরে দিও গিয়ে, কিন্তু রাষ্ট্রের একটা নিয়ম আছে। তাহলে সমস্ত জায়গা থেকে একটা জবাবদিহিতার জায়গা, মানুষের অ্যাকাউন্টেবিলিটি লাগে, সমাজে জবাবদিহিতা লাগে। তা আমরা যে কোনো রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, তো জবাবদিহি কোথায়? এই জবাবদিহিতামূলক অংশগ্রহণ, জবাবদিহিতা সম্পন্ন অংশগ্রহণমূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা হবে। গণতন্ত্র শুধু মত প্রকাশের স্বাধীনতা না, সাংস্কৃতিক গণতন্ত্র লাগবে। তাহলে সংস্কৃতি চর্চার এখন বড় বড় আমাদের সংস্কৃতি ব্যক্তিত্বরা উপর থেকে বিধান দিয়ে দেবেন, এবং আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো সংস্কৃতি কর্মীরা বিধান দেবেন যে ওইটা কোনো সংস্কৃতি না। বিগত 15 বছরে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংস্কৃতি নিয়ে কি প্রবন্ধ লিখেছে, এটা খোঁজ নিয়ে চলুন। বিগত 5 বছরে যতগুলো অনাচার হয়েছে এই দেশে, গুম, খুন, হত্যা, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই একটা গুম, একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, একটা র্যাবের আয়না ঘর নিয়ে লিখেছেন। আসুন অনুসন্ধান করি। তো সংস্কৃতি তো সময়ের দর্পণ, আয়না। তা আপনাদের আয়নার মধ্যে এগুলো ফুটলো না কেন? সুতরাং এইসব বিবৃতি দিতে আসবেন না। এই উস্কানিমূলক এবং কায়দা করে, কথার মধ্যে কায়দা করে বিবৃতি দিতে আসবেন না যে তরুণরা গঠন করুক, আমরা গিয়ে সেখানে বসবো, আমরা একটা মিটিংয়ে বসতে পারি। কেউ ফোকাসে আসতে চান, বেরোতে পারছেন না রাস্তায় গণপিটুনির ভয়ে।
আহা, সেগুলো করা উচিত না, কারণ আপনারা মুরব্বী আমাদের, আপনাদের সাথে আমরা কেন করবো সেগুলো? কিন্তু আপনারা কাজটি কি ঠিক করেছিলেন? সে কারণে সুবিধাবাদী অন্ধত্বের যে প্র্যাকটিস আমরা দেখে এলাম সেগুলো বন্ধ করতে হবে সমাজে। আর প্রতিহিংসার উন্মত্ততা এগুলো ভালো জিনিস না। কেন প্রতিহিংসা করবো? বরঞ্চ ত্রুটিগুলো ধরতে পারা, কি কি কারণে এগুলো হয়। জগৎ সংসারে এমন কোনো কিছু ঘটে না যেগুলোর পেছনে কোনো কার্যকারণ নেই। তো সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার ছিল। আমরা এই দিকগুলোতে একটু চোখ কান সজাগ রাখি এবং আমরা নিজেরা বিষয়গুলোকে গড়ে তুলি, নিজেরা বিষয়গুলোকে একটা জবাবদিহিতামূলক জায়গায় দাঁড় করে এবং চোখ কান খোলা রাখি। যে রাজনৈতিক ব্যবস্থায় আসুক, সে প্রফেসর ইউনুসের দিক থেকে আসুক, আর ধরুন আমাদের একদম ভীষণ সর্বহারা কোনো একজন কৃষকের দিক থেকে আসুক, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, প্রতিষ্ঠান পরিচালনা করবেন, তিনি যেন একটা জবাবদিহিতার মধ্যে থাকেন। আমাদের জন্য সেই সময়ের ধৈর্যটাও থাকে যে আমরা তাকে সময় দিই এবং আমরা যেন জবাবদিহিতার মধ্যে রাখি এবং সকল শ্রেণী ও পেশার মানুষ যেন তার অধিকারটুকু আমরা পাই। আমরা সেই সার্বজনীন গণতান্ত্রিক সাম্যবাদী একটা বাংলাদেশের দিকেই এগোতে চাই। ভালো থাকবেন যে যেখানে আছেন। আবার নিশ্চয়ই কোনো না কোনো বিষয় নিয়ে কথা হবে। আর একটা বিষয় বলে রাখি, যদি আপনাদের কখনো কোনো পরামর্শ মনে হয়, আমার তো ফেসবুকের মানে যে আইডিটা সেটা তো পাবলিক, যে কোনো পরামর্শ থাকলে ইনবক্সে আমাকে যদি একটু লিখে জানান, তাহলে আমার জন্য সুবিধা হবে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলার বা আপনাদের পক্ষ হয়ে কথা বলার, কিংবা আমিও ভেবে উঠতে পারি, আমাকেও তো একটু শিখে নিতে হয় প্রতিদিন। তা আপনাদের কাছ থেকেই সহযোগিতা করি। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আমরা যেন এই প্রতিহিংসার উন্মত্ততাটা যে কোথাও দেখলে প্রতিরোধ করি। আবার সুবিধাবাদী অন্ধত্ব যদি কোথাও দেখি, সেখানে চক্ষুষ্মান করবার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগটি নিই। ভালো থাকবেন।